আজ 17 সেপ্টেম্বর বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 27টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রধানমন্ত্রীকে খুনি বলে ফের আক্রমণ আব্দুর রহিম বকশির। বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্বে অভিষেকের কড়া বার্তা, কেষ্ট কাজলকে একসঙ্গে চলার নির্দেশ। ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। মালতীপুরে তরজা চরমে, শুভেন্দুর চ্যালেঞ্জ, হারাতে না পারলে আমার নাম নয়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ক্ষতে প্রলেপ, ঢাকেশ্বরী মন্দিরে ইউনূস। চন্দ্রনাথের বিরুদ্ধে ইডির অভিযোগ, 12.72 কোটি টাকা নয় ছয়। 2026 বিধানসভা, মহিষাদলে তৃণমূলের ঝোড়ো জয়। দমদম বিমানবন্দরে অপমানিত বিজেপি সভাপতি সুকান্ত। এনডিএ জিতলে কি নীতীশই হবেন মুখ্যমন্ত্রী? ভোটের মুখে চিরাগের হুঁশিয়ারি, সব কেন্দ্রে আমার 20 থেকে 25,000 সমর্থক। হাত জোড়ে নীতীশের অঙ্গীকার, মোদির নীরবতা। শুভেন্দুর দাবি, আর কোনো শক্তি মমতাকে বাঁচাতে পারবে না। জঙ্গিপুরে তৃণমূলের নতুন শর্ত, অভিষেক আইপ্যাককে জানিয়েই যোগদান। পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা, কান ধরে উঠবস করাবো, হুঁশিয়ারি মন্ত্রীর। পুরুলিয়ায় 7 আসন ফেরাতে কেষ্ট কাজলকে একসঙ্গে কাজের নির্দেশ। তৃণমূলে যোগদান নিয়ে খলিলুরের কড়া নির্দেশ। পুজোর আগেই স্বস্তি, জামিন পেলেন পার্থ। পশ্চিমবঙ্গে শুরু এসআইআর ভোটার তালিকা প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধনে আধার বিতর্কে সুপ্রিম কোর্ট। হাসিনা বিরোধী শিবিরে ভাঙন, বিএনপি একা। বাংলার পরিকল্পনা ফাঁস, দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে অমিত শাহ। এসআইআর নিয়ে অগ্রগতি, ফের বৈঠকে শুভেন্দু। দুর্গাপুজোয় একা মমতা নন, দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে বিজেপি। চাকরি বাতিলের মুখে 60,000 প্রাথমিক শিক্ষক। পুজোর মুখে ভারী বৃষ্টির সতর্কতা, দুর্যোগ বাড়ার আশঙ্কা। মুসলিমদের আশ্বাস, কেউ কেশ স্পর্শ করতে পারবে না, শ্রমিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তুমুল জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে বাংলার আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজেপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, বাংলায় ক্ষমতা দখল করাই তাদের প্রধান লক্ষ্য এবং এর জন্য দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। শুভেন্দুকে বলা হয়েছে, রাজ্যে বিরোধী আন্দোলনকে আরও তীব্র করতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। একই সঙ্গে প্রতিটি আসন ভিত্তিক সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে। কোথায় বিজেপি শক্তিশালী, কোথায় দুর্বল, কোথায় তৃণমূলকে কোণঠাসা করা সম্ভব, এই নিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। দিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলার জন্য একটি দীর্ঘমেয়াদী নকশা তৈরি হচ্ছে এবং সেই অনুযায়ী শুভেন্দুকে কাজ করতে হবে। এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিজেপিকে এবার সত্যিই তৃণমূলকে হারানোর জন্য বড় কোনো চমকপ্রদ কৌশল নিয়ে নামছে। পশ্চিমবঙ্গেও বিহারের মতো এবার চালু হচ্ছে এসআইআর বা সিস্টেমেটিক আইডেন্টিফিকেশন অফ ভোটার্স প্রক্রিয়া। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকেই রাজ্যে নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করার চেষ্টা করা হবে। ভুয়ো ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়া হবে এবং প্রকৃত ভোটারদের নাম নিশ্চিত করা হবে। বিশেষত শহুরে এলাকায় বসবাসকারী বহিরাগত ও ভাড়াটে ভোটারদের শনাক্ত করতেই কমিশন বাড়তি গুরুত্ব দিচ্ছে। গ্রামাঞ্চলেও খতিয়ে দেখা হবে আসল ভোটাররা তালিকাভুক্ত হয়েছে কিনা। কর্মকর্তাদের জানানো হয়েছে, ভোটার তালিকা আপডেট কোনো ভুল যেন না থাকে এবং একাধিক নাম যেন না থাকে। কমিশন মনে করছে, এই প্রক্রিয়ার ফলে আসন্ন 2026 সালের বিধানসভা ভোট অনেকটাই স্বচ্ছ হবে এবং ভুয়ো ভোট দেওয়ার সুযোগ রোধ হবে। রাজ্যের মানুষ আশা করছেন, এই উদ্যোগে নির্বাচন অনেকটা বিশ্বাসযোগ্যতা ফিরে পাবে। তৃণমূল সাংসদ খলিলুর রহমান সম্প্রতি সংগঠনের কর্মীদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অন্য দল থেকে যারা যোগ দিতে চাইছেন তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। বিশেষ করে বেনজল অর্থাৎ বাইরের রাজনৈতিক নেতাদের বাছবিচারহীনভাবে দলে আনা যাবে না। খলিলুর স্পষ্ট জানিয়েছেন, দলে আসতে হলে আগে শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে এবং অনুমতি নিতে হবে। তিনি মনে করেন,
তিনি মনে করেন যে কোনো অচেনা বা সন্দেহজনক ব্যক্তিকে দলে নিলে সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য কর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। তার মতে তৃণমূলের এখনকার চ্যালেঞ্জ হলো দলের শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যন্তরীণ ভাঙন রোধ করা। তাই তিনি চাইছেন যোগদানের ক্ষেত্রে নিয়ম মানা হোক, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের বৈঠকে বড় বার্তা দেওয়া হয়েছে। জেলা নেতৃত্ব জানিয়েছে দলে নতুন কেউ যোগ দিতে চাইলে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে জানাতে হবে। অনুমতি ছাড়া কাউকে দলে নেওয়া যাবে না। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় স্তরে এলোমেলো ভাঙন ঠেকানো সম্ভব হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নেতারা মনে করছেন এভাবে সংগঠনকে আরও সুসংগঠিত রাখা যাবে এবং দলে আসা নতুন মুখ নিয়ে কোনো বিভ্রান্তি হবে না। এর ফলে তৃণমূল কংগ্রেসের সদস্যপদ পাওয়া আরও কঠিন হবে, তবে সংগঠন থাকবে শক্তপোক্ত। দলের কর্মীদের কাছে এই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে স্থানীয় সমঝোতায় নতুন সদস্য নেওয়ার সময় শেষ। এখন থেকে কেন্দ্রীয় অনুমতি ছাড়া কোনো পরিবর্তন হবে না। শুভেন্দু অধিকারী সম্প্রতি তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি মন্তব্য করেছেন, আর কোনো শক্তি মমতা ব্যানার্জিকে রক্ষা করতে পারবে না। শুভেন্দুর দাবি, তৃণমূল সরকারের ভিত একেবারে নড়বড়ে হয়ে পড়েছে এবং মানুষ আর তাদের বিশ্বাস করছে না। দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব ও অনিয়মই তৃণমূলের পতনের প্রধান কারণ হবে বলে তিনি উল্লেখ করেন। শুভেন্দু মনে করেন বিজেপি একমাত্র বিকল্প এবং আগামী দিনে মানুষ বিজেপিকে সমর্থন করবে। তার এই বক্তব্যে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল নেতারা অবশ্য তার এই মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছেন না, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শুভেন্দুর বক্তব্য বিজেপির আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলেছে এবং রাজ্যে পাল্টা প্রচারের পরিবেশ তৈরি করছে। বিহারের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে এনডিএ জিতলে মুখ্যমন্ত্রী কি হবেন নীতিশ কুমার? বিরোধীরা তাকে বারবার পাল্টু রাম বলে কটাক্ষ করছে, কারণ অতীতে তিনি একাধিকবার জোট পরিবর্তন করেছেন। সূত্র বলছে বিজেপি নীতিশকে মুখ্যমন্ত্রী হিসাবে সামনে রাখতে খুব একটা আগ্রহী নয়। জোটের মধ্যে অন্য কোনো নেতাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হতে পারে, তবে আপাতত বিজেপি ও জেডিইউ একসঙ্গে ভোটে লড়ছে। নীতিশ কুমার দাবি করেছেন তিনি এখনও জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী, কিন্তু দলের ভেতরে ও বাইরে উভয় পক্ষেই অনেকে মনে করছেন এবার তার সময় শেষ হতে চলেছে। আগামী দিনে বিহারের ভোটে এনডিএ কিভাবে এই প্রশ্নের সমাধান করবে সেটাই এখন দেখার বিষয়। পশ্চিম মেদিনীপুরের মহিষাদলে ফের শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। বিজেপি যেভাবে এলাকাটিকে নিজেদের ঘাঁটি বানানোর চেষ্টা করেছিল, তৃণমূল তা কার্যত ভেঙে দিল। স্থানীয় তৃণমূল নেতারা দাবি করছেন মহিষাদল প্রমাণ করেছে এখনো মানুষের হৃদয়ে তৃণমূলের জায়গা অটুট। বিশাল জনসমাগমে সবুজ আবির উড়িয়ে গেল এবং বিজেপির উপস্থিতি কার্যত ম্লান হয়ে গেল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ফলাফল বার্তা দিচ্ছে যে মেদিনীপুরের মতো কঠিন জমিতেও তৃণমূল নিজেদের প্রভাব রাখতে পারছে। বিজেপির সংগঠনগত দুর্বলতা এবং গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলকে এগিয়ে রাখছে। অনেকেই মনে করছেন এই ঘটনা শুধু মহিষাদল নয়, সমগ্র জেলা জুড়ে তৃণমূলকে উজ্জীবিত করবে এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর বারবার নির্যাতনের খবর উঠে এসেছে। এই প্রেক্ষাপটে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনূস। তিনি মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দেন। দুর্গাপুজোর আগে তার এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। এর মাধ্যমে তিনি দেশীয় ও আন্তর্জাতিক মহলে একটি সিগন্যাল দিলেন যে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে সরকার একদিকে রাজনৈতিক বার্তা দিচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক চাপে থাকা অবস্থায় হিন্দুদের আস্থা পুনরুদ্ধার করার চেষ্টা করছে। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও জানিয়েছেন তার আশা করছেন এবার তাদের উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হবে এবং সরকার তাদের পাশে দাঁড়াবে। মালতীপুরের রাজনৈতিক তরজা চরমে উঠেছে শুভেন্দু অধিকারী এবং স্থানীয় কংগ্রেস নেতা রহিমের মন্তব্যকে ঘিরে। রহিম দাবি করেছেন শুভেন্দু জিততে পারবেন না। এর পাল্টা জবাব দিতে শুভেন্দু বলেছেন, হারাতে না পারলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।
তিনি আরও জানান, বিজেপির জনসমর্থন বাড়ছে এবং বিরোধীদের এইসব মন্তব্য আসলে ভয়ের বহিঃপ্রকাশ। এই বক্তব্যে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিজেপি কর্মীরা শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন এবং তার বক্তব্যকে সমর্থন করেছেন। অন্যদিকে বিরোধীরা বলছে, শুভেন্দুর আত্মবিশ্বাসী প্রমাণ করে তিনি হুমকির মুখে পড়েছেন। ফলে মালতীপুরের রাজনীতি এখন কার্যত মুখোমুখি লড়াইয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি পক্ষ নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট ওয়াকফ আইন নিয়ে একটি ঐতিহাসিক রায় দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা মামলায় দুই পক্ষের মধ্যে যে বিতর্ক চলছিল, কে কতটা অধিকার ভোগ করবে, আদালত জানিয়েছে ওয়াকফ সম্পত্তি নিয়ে কারো একক আধিপত্য থাকবে না, বরং আইন মেনে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা চালাতে হবে। এই রায়ে একদিকে ধর্মীয় সম্প্রদায়ের দাবি কিছুটা মেনে নেওয়া হয়েছে, অন্যদিকে সরকারের পক্ষও শক্তিশালী হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে এই রায় ভবিষ্যতে বহু মামলার রেফারেন্স হয়ে থাকবে। দুই পক্ষই রায়ে সন্তোষ প্রকাশ করেছে, তবে বাস্তবে এই আইন কার্যকর করতে প্রশাসন কতটা সক্ষম হয় এখন সেটাই বড় প্রশ্ন। এর ফলে ওয়াকফ সম্পত্তি নিয়ে আর অনিয়ম বা স্বেচ্ছাচারিতা চলবে না বলে আশা করা হচ্ছে।